পাশাপাশি শুয়ে থেকেছি, শরীর মন যন্ত্রণায় কুঁকড়ে গেছে, তবু তুমি একবারও তাকিয়েও দেখোনি। অথচ পাশাপাশি শুয়ে থেকেছি গুড্ডি, তবু তোমাকে আমি অসম্মান করিনি যে আমি তোমার পাশ থেকে উঠে অন্য কোথাও চলে যাব বা তোমাকে বলবো অন্য কোথাও গিয়ে শুতে। এটা যে মানুষ হিসেবে কতটা কষ্টের, সে যাকে স্ত্রী হিসেবে সম্মান করে ভালোবাসে তার কাছে যে এটা কতটা যন্ত্রণার তা তুমি কোনোদিন বুঝতেও পারবে না। বুঝতে পেরেছে ঠিকই, একদিন আমিও কাউকে স্বামী হিসেবে ভালোবেসেছিলাম। তবু তো ভালো, তোমার সাথে আমার সম্পর্ক এই মিথ্যে বিয়ের আগেই পরিষ্কার ছিল। আর যার সঙ্গে আমার সম্পর্ক তৈরি হয়েছিল তার সঙ্গে আমার কিছুই পরিষ্কার ছিল না। বিয়ে হয়েছিল, স্বামী স্ত্রীর সম্পর্কে আমরা থাকতাম, সারা পৃথিবী জানতো আমরা স্বামী স্ত্রী। সেই সম্পর্ক থেকে যখন বেরিয়ে আসতে হয়েছিল তখন আমারও কষ্ট হয়েছিল। একদিক থেকে তোমার আর আমার কষ্ট কিন্তু একই, তবে আমি এখন পুরোপুরিভাবে সেই কষ্টটা থেকে কাটিয়ে উঠতে পেরেছি। সত্যি কথা বলছো? হ্যাঁ, সত্যি বলছি, মিথ্যে বলে তো কিছু লাভ নেই। এখন আর আমি ওই জীবনটা নিয়ে ভাবি না, যা হয়ে গেছে সেটা হয়ে গেছে। নতুন কিছু তো ভাবো না? সেই স্টেজটা তো আমি পৌঁছইনি যুধাজিৎ, নতুন করে কিছু ভাবার মতো শক্তি আমার আর নেই। তাহলে কি বলছো একদিন সেই শক্তি ফিরে আসবে? একদিনের কথা কি করে বলি বলো তো? আমি এখানে দাঁড়িয়ে তোমাকে যেটাই বলবো সেটাই হবে মিথ্যে প্রতিশ্রুতি। তবে এটুকু আমি তোমাকে বলতে পারি, আমি যদি কোনোদিনও ফিরে আসি সবার আগে তোমাকেই জানাবো। আমরা কিন্তু যাব। অলওয়েজ ওয়েলকাম। আমাদের বাড়িতে একটা বাচ্চা আসছে, আমারই তো সন্তান। এদিকটা দেখো তোমরা। আমি জানি হয়তো এই সময়টা আমার শিরিনের পাশে থাকাটা দরকার ছিল, ওর জন্য উচিত ছিল, কিন্তু আমি পারবো না রে দাদা ভাই। যে ফাঁকটা আমাদের মধ্যে তৈরি হয়ে গেছে না, আমি শিরিনের কাছেও ডিসঅনেস্ট হতে চাই না, নিজের কাছে তো হতে চাই না। আর অনেক হয়েছে। তোমার কি মনে হয় ভাইয়া, এই ফাঁকটা কোনোদিন পূরণ হবে? যতই বলো এই ফাঁক কোনোদিন পূরণ হওয়ার নয়, আমি তো তাই মনে করি। দেখো বৌমনি, যতদূর পর্যন্ত আমি নিজেকে চিনি এই ফাঁকটা পূরণ হবার নয়। একটাই তো জীবন, ও কেটে যাবে। এভাবে কাটতে পারে না। তুই দেখিস একদিন না একদিন ভালো কিছু ঘটবে তোর জীবনে, যেটা তোর মনে হবে ভালো কিছু ঘটেছে। দেখ, বিয়ের সিদ্ধান্ত নেওয়ার পর থেকে তোর জীবনে হয়তো ভালো কিছু ঘটেনি, কিন্তু আমরা সবাই জানি, ইনফ্যাক্ট আমরা সবাই অপেক্ষা করে আছি যে একদিন তোর জীবনে। কি বলছিস দাদা ভাই এই কথাগুলো? ওরা একটা বিয়ের সম্পর্কে আছে, ওরা ভালো থাক, ওরা সুখে থাক, আমি সত্যিই চাই। কে জানে ভালো আছে কিনা। গুড্ডির মুখে সবসময় একটা বিষণ্ণতার ছায়া থাকে, আমি খেয়াল করেছি পিকলু। সেটা তো লোকে ওকে অসম্মান করে, অপমান করে, তাই। কিন্তু আমি দেখেছি, জানিস তো, দেখে এত ভালো লেগেছে, এই যুধাজিৎ সবটা ঢেকে দেয়, সবটা ঢেকে দেয়। যুধাজিৎ ওকে কোনোভাবে খারাপ থাকতে দেয় না, অনেক কমফোর্টেবল যুধাজিতের সঙ্গে। আমি তোকে বলছি, তোমরা মিলিয়ে নিও, যুধাজিৎই ওর আইডিয়াল হাজবেন্ড, দেখে নিও। কি জানি, সেটা যদি হতো তাহলে তো গুড্ডি আরো অনেক বেশি উচ্ছ্বসিত থাকতো। সেটা কেন থাকে না? আমি তো কোনোদিন গুড্ডির মুখে আনন্দ দেখিনি। দেখতে পাবে, আস্তে আস্তে দেখতে পাবে হয়তো। দেখো, একটা পর্ব কাটিয়ে উঠে আর একটা পর্ব শুরু করতে তো সময় লাগে, সেইভাবে হয়তো গুড্ডি অনেকটা কাটাতে পেরেছে, আর বাকিটা দেখে নিয়েও কাটিয়ে উঠবে। সেই এখন তার কিছু করার নেই, কিছু করার নেই। অন্তত এইটুকু ভরসা আছে যে ও একটা ভালো মানুষের হাতে পড়েছে। তোর ক্ষেত্রে তো
সব সম্ভাবনা শেষ। আমার ধারণা, আর ধারণা কেন, মানে তুই তো সব ছেড়ে বেরিয়ে যাচ্ছিস। আমার মনে হয় যে তুই শিরিনের সাথে আর কোনোদিন নিজেকে মেলাতে পারবি না। যদি সেটাই হয় তাহলে তাই হবে। মনের বাইরে আর কি আছে বলতো? একা থাকার না একটা অদ্ভুত শান্তি আছে, এটা কিন্তু মানতে হবে। আমার যা খুশি তাই করতে পারবো, যেখানে খুশি যেতে পারবো, কোনো বাধ্যবাধকতা নেই। দেখ, যদি শিরিন সত্যি মুক্তি চায় না, মানে আমার মনে হয় ওর চাওয়া উচিত, তাহলে আমি ওকে মুক্তি দিতে রাজি। আমার মনে হয় ও যদি সত্যি ওর জীবনটা অন্য কারোর সঙ্গে জোড়ে, এটা ওর জন্যে ভালো হবে। কিন্তু তোমাদের একটা বাচ্চা আসছে, সেটা তো মাথায় রাখতে হবে। বৌমনি, সমাজটা অনেকটা এগিয়ে গেছে গো। এখন আর একটা বাচ্চা আসছে বলে একটা টক্সিক রিলেশনশিপে কেউ আর থাকতে চায় না, জোর করে একটা সম্পর্কে কেউ থাকে না আর। আর দেখ দাদা ভাই, শিরিনের জীবনটা তো এখনো পড়ে আছে। আর সত্যি তো, মানে এটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই, তাই না? যে আমি তো সত্যি ওর উপর অনেক অন্যায় করেছি, তাই না? আমি তো সত্যি ওকে কখনো ভালোবাসতে পারিনি। আর একটা মেয়ে এটা খুব ভালো করে বুঝতে পারে রে। এটা কিছু করার নেই, যে ফাঁকটা বুঝতে পারে রে একটা মেয়ে। আমি সত্যি ওকে তো কখনো ভালোবাসিনি, এটা তাই আমার সত্যি মনে হয় যদি ও কাউকে ভালোবাসে ও চলে যাক। ও যদি সত্যি কারো কাছে ভালোবাসা পায়, ওর চলে যাওয়া উচিত। হ্যাঁ, আমার সত্যি ইচ্ছে থাকবে ও যদি বাচ্চাটাকে আমাকে দিয়ে যায়। আমার জীবনে তো আর কিছু রইলো না। যদি বাচ্চাটাকে পাই, ওকে আমি না হয় একাই মানুষ করবো, তাহলে অ্যাটলিস্ট আমার জীবনে আর কোনো আক্ষেপ থাকবে না। দেখো, আমার মনে হয় এর জন্য না ওর সঙ্গে একবার ভালো করে বসে কথা বলা উচিত, মানে ঠান্ডা মাথায় কথা বলা উচিত। দেখো, ও তো এখন খুব রেগে আছে। বৌমনি, এইসব কথা বলে এখন আর কোনো লাভ নেই। এখন যদি আমি এই সমস্ত কথাবার্তা বলতে চাই, ও আমাকে আরো বেশি করে স্বার্থপর ভাববে। ও ভাববে আমি হয়তো জোর করে ওর বাচ্চাটাকে ওর কাছ থেকে কেড়ে নিতে চাইছি, কিন্তু সত্যি তো এটা নয়। তো ও তো এটা এখন বুঝতে পারবে না। আমি তো সত্যি ওকে এখন মুক্তি দিতে চাই, আমি সত্যি চাই। কিন্তু ও আদৌ নিজে মুক্তি চায় কিনা সেটা আমি জানি না। আমি যতদিন ওর থেকে দূরে থাকবো, ওর চোখের আড়ালে থাকবো, আমার মনে হয় এটা আমাদের দুজনের জন্যই ভালো। আর একটা কথা তো তুইও জানিস যে আউট অফ সাইড আউট অফ মাইন্ড। দেখ, তাছাড়া গুড্ডির সেই ব্যাপারটা তো আর নেই যে গুড্ডি এখন তোকে গ্রাস করে নেবে, এই যে সমস্ত ধারণা আর কি। এখন তো গুড্ডিকে নিয়ে ইনসিকিউরিটিটা নেই, তাই না? গুড্ডির বিয়ে হয়ে গেছে, গুড্ডি সুখে সংসার করছে। আর তাছাড়া গুড্ডি তো এখন দূরে চাকরির জন্য ট্রেনিং নিতে গেছে। আমার মনে হয় এই যে ইনসিকিউরিটিগুলো রয়েছে, এগুলো আস্তে আস্তে শিরিনের কেটে যাবে। তুমি তো আমার সঙ্গে যোগাযোগটাই রাখতে চাও না। আমি বললাম তোমার ওখানে যাব, কিন্তু তুমি তো অ্যালাউই করলে না। আমি জীবনে আর জটিলতা বাড়াতে চাই না। প্লিজ আমাকে মাফ করো। মাফ করো মানে? আমি ভিক্ষে চাইছি তোমার কাছে? ভিক্ষে চাও তোমাকে মানায় না যুধাজিৎ। তুমি রাজা, তুমি আমার কাছে ভিক্ষে চাইবে কেন? আমি বারবার তোমাকে এটাই বলতে চাইছি, তুমি খুব সুন্দর একটা জীবন পেতে পারো। তুমি শুধু শুধু আমার মতো একটা মেয়ের জন্য কেন অপেক্ষা করে থাকবে? এটাই তো আমার জীবনের ট্র্যাজেডি গুড্ডি, যে তোমার মতো মানুষের জন্য আমাকে জীবনে অপেক্ষা করতে হচ্ছে। তোমার মতো একটা মানুষের জন্য আমাকে অপেক্ষা করতে হবে। আমার কোনো গতি নেই। আমার মা বলেছে আমাকে বিয়ে দেবে, বিয়ে দেবে, কিন্তু আমি তো জানি আমি অন্য কাউকে স্ত্রী হিসেবে গ্রহণ করতে পারবো না। তার সঙ্গে আমার ফাঁক থেকে যাবে গুড্ডি। আমি কাউকে ঠকাতে চাই না। আমি নিজে জীবনে ঠকে গেছি ঠিকই, কিন্তু আমি অন্য কাউকে পারবো না ঠকাতে। তুমি কি আমার কথা বলছো? আমি তোমাকে ঠকিয়েছি? আমার চোখের দিকে তাকিয়ে বলো তো, আমি সত্যি তোমাকে ঠকিয়েছি? তুমি হয়তো ঠকাওনি, কিন্তু আমি ঠকেছি। আমি ভরসা করেছিলাম হয়তো একদিন আমাদের সম্পর্কটা ঠিক হবে। আমি বিশ্বাস করেছিলাম কাছাকাছি থাকতে থাকতে, পরস্পরের চেনা হতে হতে হয়তো তোমার আমার উপর মায়া পড়ে যাবে, তুমি আমায় ছেড়ে যেতে পারবে না। কিন্তু আমি দেখলাম আমি সম্পূর্ণ ভুল।